গাজা, লেবানন, সিরিয়া ইস্যুতে ইরানের নীতি কি প্রশ্নবিদ্ধ? ইসরায়েল কোন পথে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সিরিয়া ইস্যুতে ইরানের নীতি নিয়ে মুসলিমদের মধ্যে বিভেদ কেন? অথচ গাজা ও লেবাননের ক্ষেত্রে ইরানের নীতিকে সবাই সাধুবাদ জানাচ্ছে। এই প্রশ্নের উত্তর কিভাবে মিলবে? শিয়াদের চেয়ে খ্রিস্টান ও ইহুদিরা কি বেশি আপন? তাহলে ইসরায়েলের তো গাজা ও লেবানন হামলা করা ঠিক আছে, তাই তো? একইভাবে সিরিয়াতেও পশ্চিমা মিডিয়াগুলো ইসরায়েলের পক্ষ নিয়ে মধ্যপ্রাচ্য, অস্থিরতা ও যুদ্ধ নিয়ে যা প্রকাশ করছে তার কতটুকুই বা সত্যি কেউ কি যাচাই করেছেন? আইএসআইএস, তালেবান, এইচটিএস, শিয়া, ইরান, হিজবুল্লাহ, হামাস, হুথি, এদের কোনোটিকেই তো পশ্চিমারা সন্ত্রাসী ছাড়া অন্য কিছু বলতে নারাজ। আইএসআইএস ও এইচটিএস আমেরিকার মদতপুষ্ট সংগঠন, তারপরও তারা কাগজে কলমে প্রচারে আছে যে তারা সন্ত্রাসী গোষ্ঠী। আফগানিস্তানে তালেবানের হাতে হেরে যাওয়ার পর এখনও পশ্চিমাদের সন্ত্রাসী তালিকায় তালেবান। অথচ ২০ বছর ধরে রক্তক্ষয়ী লড়াই করে এই রাষ্ট্র, তালেবান গোষ্ঠী তাদের নিজেদের অধিকারে নিয়েছে। পশ্চিমারা সবসময় চেয়েছে মুসলমানদের শক্তি দুর্বল করতে, তাই মুসলমানদের বেশে বা সংগঠনের নামে অর্থ, রসদ, অস্ত্র দিয়ে মুসলমানদের উপরেই নিধনযজ্ঞ চালাচ্ছে। আবার সরাসরি কিছু দেশ, বিশেষ করে ইরানকে সন্ত্রাসী দেশ বলছে। ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠী যেমন হিজবুল্লাহকে তারা সন্ত্রাসী বলছে। এই বলে বলে আবার এই সকল দেশ ও গোষ্ঠীর ওপর হামলা করে তারা এটাকে বৈধ হামলা বলে চালানোর চেষ্টা করছে। অথচ তারাই কিন্তু দখলদারিত্বের হিংস্রতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তথাকথিত বৈশ্বিক নিরাপত্তা ও মানবাধিকারের কথা বলে তারাই নির্বিচারে মুসলমানদের হত্যা করছে। আসলে ওদের একটাই উদ্দেশ্য, মুসলিম নিধন করা, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা, তাদের শক্তি খর্ব বা দুর্বল করে দেয়া। বিশ্বে মুসলমানরাই তাদের জন্য গাত্রদাহের বিষয়। অন্য আর কোনো ধর্মের লোকদের পক্ষ থেকে তাদের কোনো নিরাপত্তা হুমকি নেই। আর আমরা মুসলমানরাও আমাদেরই একটা অংশকে শিয়া বা কাফের বলে আলাদা করে দিচ্ছি এবং নিজেদের একতাকে নষ্ট করে নিজেদের পরাজয় ডেকে আনছি। না হলে কি করে ইরান, মিশর, তুরস্ক, সৌদি, কাতার, কুয়েত, আমিরাত, ইরাক, সিরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাই এক হতে পারি না? একটা কথা বারবার ভুলে যাই, শত্রুর শত্রু আমার বন্ধু, এই কথাটা। ইরান কি মুসলিম বিশ্বের জন্য হুমকি নাকি পশ্চিমাদের জন্য হুমকি? কোনটা? ইরান যদি অন্যান্য মুসলিম দেশের জন্য হুমকি বা শত্রুও হয়, তারা যেহেতু দখলদার বেজন্মা, মানবাধিকার হরণ করা ওই পশ্চিমাদের বিরুদ্ধে লড়ে বা লড়াই করে, তাহলে ইরানের সাহসিকতার পক্ষে আমাদের থাকতে দোষ কোথায়? শত্রু শত্রু, আমাদের তো বন্ধুই নাকি? ইরানের পরমাণু কর্মসূচি থেকে বিশ্বকে নাজাত দিতে পারে ইসরায়েল শীর্ষক প্রতিবেদনে একটি ইহুদি সংস্থার গবেষক ইয়াকুব কাজ অসাধারণ আত্মবিশ্বাসের সাথে এবং ইসরায়েলি অপরাধযজ্ঞের বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেছেন যে ইসরায়েল এককভাবে বিশ্বকে হুমকি থেকে বাঁচাতে প্রস্তুত, বিশেষ করে ইরানের হুমকি থেকে। কিন্তু মূল প্রশ্ন হলো, ইরান যদি না থাকে তাহলে কে পৃথিবীকে সবচেয়ে বড় অশুভ শক্তি অর্থাৎ ইসরায়েলের হাত থেকে বাঁচাবে? ইসরায়েলের প্রকাশ্য ও গোপন ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কে দাঁড়াবে? যে ইসরায়েলের কর্মকাণ্ড সারা বিশ্বের স্বাভাবিক রাজনীতিকে ব্যাহত করছে এবং পশ্চিম এশীয় অঞ্চলের একটি অংশকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশ্বব্যাপী বহু সংঘাতে ইসরায়েলের ভূমিকা অনস্বীকার্য। আন্তর্জাতিক রাজনীতিতে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি জাতিসংঘে ইহুদিবাদীদের প্রভাব বিশ্ব রাজনীতিকে ন্যায় বিচার ও স্থিতিশীলতার পথ থেকে সরিয়ে দিয়েছে। এআইপিএসি এর মতো শক্তিশালী ইহুদিবাদী লবি, যা মার্কিন পররাষ্ট্রনীতিকে ইসরায়েলের সেবায় পরিণত করেছে, যার ফলে শান্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, যা কিনা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ। উদাহরণস্বরূপ, বিগত দশকগুলোতে ইসরায়েল পশ্চিম এশিয়ার দেশগুলোর জন্য কল্যাণকর হবে এমন কোনো জোট বা চুক্তিতে পৌঁছার পথে বাধা সৃষ্টি করে আসছে। কিছু আরব দেশের প্রভাবকে কাজে লাগিয়ে ইসরায়েল এই ষড়যন্ত্র চালিয়ে আসছে।
ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র আছে এমন ভিত্তিহীন দাবি তুলে 2003 সালে ইরাকে যে হামলা চালানো হয়েছিল তার পেছনে ইহুদিবাদীদের ব্যাপক ভূমিকা ছিল। আর এর ফলে ইরাকের ধ্বংস এবং আইএসের মতো জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব ছাড়া আর কিছুই ছিল না। ইসরায়েল বছরের পর বছর ধরে পশ্চিম এশিয়ায় পোড়ামাটি নীতি অনুসরণ করে আসছে। গাজা উপত্যকায় লাগাতার বোমা হামলা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা থেকে শুরু করে ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা এবং সিরিয়ায় বিমান হামলা পর্যন্ত সবকিছুই এই অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীলতা নীতিরই অংশ। গাজা উপত্যকার বর্তমান অবস্থা এবং এই এলাকাটি 20 লাখ মানুষের উন্মুক্ত কারাগারে পরিণত করা ইসরায়েলের নৃশংসতার প্রতীক। এই অঞ্চলে ক্রমাগত আগ্রাসন এবং এর বাসিন্দাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য পশ্চিমের ওপর ইসরায়েলের অব্যাহত চাপ তেল আবিবের মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের ব্যাপক প্রভাবের কারণে বিশ্ব গাজা ইস্যুতে নীরব রয়েছে। পশ্চিমা মিডিয়া নেটওয়ার্কগুলো, যার মধ্যে অনেকগুলো ইসরায়েল বা তার সমর্থকদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, তারা ইরান বিষয়ে জনমত গঠনের জন্য নির্দিষ্ট ভাষা এবং ধারণা ব্যবহার করছে। ইরান সম্পর্কে মিডিয়া বক্তৃতা এবং জনপ্রিয় রাজনৈতিক সাহিত্য, বিশেষ করে পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমের সাথে যুক্ত কিছু আঞ্চলিক মিডিয়া ইসরায়েলের নীতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। পার্স টুডের মতে এই নীতি, যা ইসরায়েল এবং এর সাথে সংশ্লিষ্ট বিশাল এই পশ্চিমা মিডিয়া নেটওয়ার্ক আমেরিকার সমর্থনে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাত দুষ্ট ভাষা কাঠামো ব্যবহার করে ইরান সম্পর্কিত তথ্যগুলোকে বিকৃত করা হয়। আর এসবের লক্ষ্য হচ্ছে ইরান বিরোধী জনমত তৈরি করে বিশ্বব্যাপী উত্তেজনা সৃষ্টি করা। ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে বৈরী নীতি তৈরির অন্যতম প্রধান অভিনেতা হিসাবে জনমত গঠনের জন্য গণমাধ্যমকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এই পদ্ধতির 3টি প্রধান লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্লেষণ করা যেতে পারে। 1. নিজের দখলদারিত্ব এবং বেআইনি কর্মকাণ্ড থেকে মনোযোগ সরানো। ইরানকে একটি বৈশ্বিক হুমকি হিসাবে তুলে ধরে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন, অবৈধ বসতি স্থাপন এবং ফিলিস্তিনি ভূমি দখল থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে। 2. ইহুদিবাদী ঔপনিবেশিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে তেল আবিবের শাসক গোষ্ঠী ইরানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ঐকমত্য তৈরির চেষ্টা করছে। এক্ষেত্রে ইসরায়েল ইরান ভীতি বক্তৃতা প্রচার এবং ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ জোরদার করতে পশ্চিমের সঙ্গে মিলিয়ে গণমাধ্যমকে ব্যবহার করছে। 3. এই অঞ্চলে নিজেদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করা। ইরানকে এই অঞ্চলে অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে প্রচারের মাধ্যমে ইসরায়েল নিজেকে একটি বৈধ অভিনেতা এবং স্থিতিশীলতার রক্ষক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। পশ্চিমা মিডিয়া নেটওয়ার্ক, যার মধ্যে এর অনেকগুলো ইসরায়েল বা এর সমর্থকদের নিকটবর্তী প্রতিষ্ঠানের সাথে যুক্ত, ইরানের প্রতি জনমত গঠনের জন্য নির্দিষ্ট ভাষা এবং ধারণা ব্যবহার করে আসছে। আন্তর্জাতিক আইনজীবী রেজা নাসরির মতে এই ভাষা নীতির কিছু গুরুত্বপূর্ণ দিক এখানে তুলে ধরা হলো। সরকার, এর পরিবর্তে শাসন শব্দটি ইরানের সরকারি ব্যবস্থার বৈধতা হ্রাস করার লক্ষ্যে ব্যবহৃত হয়। ইসরায়েল এবং পশ্চিমারা আন্তর্জাতিক সমাজে একটি বৈধ অভিনেতা হিসেবে ইরানের অবস্থান হ্রাস করতে এটি ব্যবহার করতে চায়। জাতীয় মুক্তি আন্দোলনের পরিবর্তে প্রক্সি শব্দটি ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক প্রতিরোধ অক্ষগুলোকে অসম্মান করার জন্য সাজানো হয়েছে এবং এই প্রতিরোধ অক্ষের প্রতি ইরানের সমর্থনকে একটি অবৈধ হস্তক্ষেপ হিসেবে উপস্থাপন করে। প্রতিরোধ অক্ষের জন্য সন্ত্রাসী বা মিলিশিয়া শব্দ ব্যবহার করে ইসরায়েলের সঙ্গে যুক্ত পশ্চিমা মিডিয়াগুলো দখলদারিত্ব এবং ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াইয়ে এই প্রতিরোধ অক্ষের ভূমিকাকে হ্রাস করার চেষ্টা করছে। ইরানের আঞ্চলিক সম্পর্ক বা কর্মকাণ্ড, যেমন তার প্রতিবেশীদের সমর্থন করা বা বিদেশি হস্তক্ষেপকারীদের প্রতিহত করার নীতিকে ইসরায়েল আঞ্চলিক হস্তক্ষেপকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে থাকে। অন্যদিকে ইসরায়েল বা আমেরিকার আঞ্চলিক সহযোগিতাকে ঐক্য এবং স্থিতিশীলতা সমর্থনকারী হিসেবে বিশ্ব সমাজে প্রচার করার চেষ্টা সহ জনমত তৈরি করারও চেষ্টা করা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে পারমাণবিক হুমকি হিসেবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের পারমাণবিক সামরিকতা, যা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক তত্ত্বাবধানের বাইরে, মিডিয়া থেকে কার্যত সরানো হয়েছে। সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অপমানসূচক শব্দের ব্যবহার। ইরানের রাজনৈতিক নেতৃত্বকে মোল্লা এবং আয়াতুল্লাহ এই রূপে পরিণত করার মাধ্যমে পশ্চিমা মিডিয়া ইরানের রাজনৈতিক জটিলতা উপেক্ষা করার চেষ্টা করে এবং এর একটি সরল চিত্র উপস্থাপন করে তার বৈধতা হ্রাস করার লক্ষ্যে সহায়তা করছে। এটা জানা উচিত যে দুর্ভাগ্যবশত
পশ্চিমা মিডিয়াগুলো কেবল ইসরায়েলি আলোচনার বার্তাবাহক নয়, আসলে এই অবৈধ সত্তার রাজনীতির ডান হাত হিসেবে কাজ করে আসছে। নির্বাচনীভাবে সংবাদ বাছাই, বিশ্লেষণ এবং পক্ষপাতমূলক লবিংয়ের মাধ্যমে এই মিডিয়াগুলো ইসরায়েলের স্বার্থের দিকে জনমতকে পরিচালিত করার চেষ্টা করছে। সংকটের অক্ষকে বিকৃত করা, ইরানকে অস্থিতিশীলতার কারণ হিসেবে তুলে ধরে পশ্চিমা মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলি দখলদারিত্ব এবং মার্কিন সামরিক হস্তক্ষেপ সহ আঞ্চলিক সংকটের প্রকৃত শিকড়কে উপেক্ষা করে। প্রতিরোধের বৈধকরণ, ইসরায়েল আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোকে বৈধতা দেওয়ার জন্য পশ্চিমা মিডিয়া ব্যবহার করে এবং সন্ত্রাসী লেবেল দিয়ে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এই বৈধ সংগ্রামকে পরিণত করার চেষ্টা করে। ইসরায়েল ও আমেরিকার সফট পাওয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশলের অংশ হিসেবে পশ্চিমা মিডিয়া ইরান বিরোধী প্রচারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত আলোচনা, টার্গেটেড ভাষা এবং ধারণা ব্যবহার করে ইরান সম্পর্কে তথ্যগুলোকে কেবল বিকৃত করছে না, বরং ইসরায়েলকে স্পটলাইট থেকে তার অবৈধ কর্মকাণ্ডগুলোকে আড়াল করার সুযোগ তৈরি করে দিচ্ছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।